পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্ব নস্যাৎ করার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে সন্ধ্যায় মতবিনিময় সভায় তিনি বলেন, যে কোনো মূল্যে শহীদদের স্মৃতি ধরে রাখা হবে। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এই হত্যাকাণ্ডের দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের সুপারিশ করেছে তদন্ত কমিশন, যা বাস্তবায়ন করবে বিএনপি সরকার। মোহন ইসলামের প্রতিবেদন। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বিকেলে ঢাকা ক্যান্টনমেন্টে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়, যাতে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাথে ছিলেন স্ত্রী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। মতবিনিময় সভায় পিলখানায় হত্যাকাণ্ডের শিকার সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা কয়েকটি দাবি তুলে ধরেন। শহীদ হিসেবে গ্যাজেট আকারে ওনাদের নামটা এখনো আসেনি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটা আবেদন করছি, এই 57 অফিসারের নাম যেন গ্যাজেট আকারে শহীদ হিসেবে গ্যাজেট আকারে বেরোনো হয়। সেই রিপোর্টে যেই সমস্ত ব্যক্তিবর্গকে ইমপ্লিকেট করা হয়েছে, তারা সিভিলিয়ান হোক অথবা মিলিটারি হোক, তাদেরকে দ্রুত যেন বিচারের আওতায় নিয়ে আসা হয়। এসব নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী ও সেনাপ্রধান। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী এহেন কাজের জন্য দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। হত্যাকারীদের সমর্থনে মিছিল করা থেকে শুরু করে তাদের খাদ্য সরবরাহ করা এবং পালানোর কাজে সহায়তাকারী আওয়ামী লীগের কর্মীবৃন্দ সবাই ষড়যন্ত্রকারী ও হত্যাকারীদের পরিকল্পনা বাস্তবায়নে সকল প্রকার সহায়তা প্রদান করেছে। এই সংক্রান্ত যেসব ভিডিও, ছবি বিভিন্ন সংস্থার কাছে গচ্ছিত আছে, সেগুলো পর্যালোচনা করে মিছিলে নেতৃত্বদানকারীদের শনাক্ত করত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার সুপারিশ করা হলো। আমাদের জাতীয় জীবনে যেন 2009 সালের 25 ফেব্রুয়ারির মতো কোনো ঘটনা পুনরাবৃত্তি না হয়, এজন্য আমরা বদ্ধপরিকর এবং আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কার্যকরী ভূমিকা পালন করব। সবশেষ কথা বলেন প্রধানমন্ত্রী। সেনা পরিবারের সন্তান হিসাবে ভুক্তভোগীদের পাশে থাকার কথা বলেন তারেক রহমান। একই সাথে শহীদ পরিবারের সদস্যদের কল্যাণে তাদের সন্তানদের শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসনের জন্য দীর্ঘমেয়াদী সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি আমরা এরই মধ্যে ব্যক্ত করেছি। এই ঘটনার মাধ্যমে দেশের সার্বভৌমত্ব নস্যাৎ করার চেষ্টা হয়েছিল বলে মন্তব্য করেন তিনি। জানান, বিজিবি ও সেনাবাহিনীকে আধুনিক করে গড়ে তোলা হবে। পিলখানার এই মর্মান্তিক ঘটনা ছিল আমাদের সার্বভৌমত্বকে নস্যাৎ করার একটি অপপ্রয়াস। পিলখানার ঘটনার পরিক্রমায় আমাদের জাতীয় নিরাপত্তার কাঠামোর দুর্বলতা ফুটে উঠেছে। তাই বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের জাতীয় নিরাপত্তার কাঠামোকে আরো আধুনিক, সময় উপযোগী এবং শক্তিশালী করা প্রয়োজন অবশ্যই, এবং এ লক্ষ্যেই আমাদের সরকার কাজ করবে ইনশাআল্লাহ। পরে তাদের সাথে একসাথে ইফতারে যোগ দেন প্রধানমন্ত্রী ও তার পরিবার। মোহন ইসলাম, ৭১, ঢাকা। এভাবেই বছর পার হয়ে গেল শহীদ সেনাদের স্মৃতি আঁকড়ে। 17টি বছর বিচারের নামে শুরুতে ছিল লুকোচুরি, তারপর ছিল নাটকীয়তা, এরপর একটা পর্যায়ে কিছুটা রায় শোনা গেল বটে, কিন্তু কিছু বিষয় যেন অন্ধকারে রয়ে গেল, যে অংশটা নিয়ে বিগত সময়ে কেউই তেমন খোলাখুলি কোনো কথা বলেনি। আজ আমাদের আলাপে সেই কাজটি আমরা করার চেষ্টা করতে চাই। আমাদের সঙ্গে আছেন নিরাপত্তা বিশ্লেষক, অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ জগলুল আহসান এবং শহীদ কর্নেল কুদরত ইলাহীর ছেলে অ্যাডভোকেট সাকিব রহমান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। অ্যাডভোকেট সাকিব রহমান, আপনার কাছে আলাদা করে আসবো এবং অনেকগুলো বিষয় আসলে জানার চেষ্টা করব আপনার কাছ থেকে। তবে তার আগে অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ জগলুল আহসান, আপনার কাছে একটু আসতে চাই। মানে আমরা 17 বছর ধরে নানা রকমের বিশ্লেষণ জেনেছি, জানানো হয়েছে এই পিলখানা হত্যাকাণ্ডের পেছনে কি কি ঘটনা ঘটেছে, নানাভাবে আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করা হয়েছে। এরপর আমরা দেখতে পেলাম নানা নাটকীয়তায় পেরিয়ে একটা রায়ের খবর, এবং পরবর্তীতে সেগুলো নিয়েও আমরা নানাভাবে আলোচনা করেছি। কিন্তু কারণটা কি জানতে পারলাম? কি কারণে আসলে ঘটনা ঘটেছে, কারা এটা করেছে, এটা জানাটা জরুরি এই অর্থে যে একবার যখন ঘটেছে ভবিষ্যতে যে এরকম কোনো ঘটনা ঘটবে না সেই নিশ্চয়তা তো নেই। কাজে আমাদের সাবধানতার জায়গা থেকেই তো তরুণ প্রজন্মের কাছে বিষয়টি স্পষ্ট করা প্রয়োজন। কি বলবেন আসলে? ধন্যবাদ। প্রথমে ৭১ টিভির সমস্ত দর্শককে আমি এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বাট আপনি যে প্রশ্নটি করেছেন যে এটার কারণটা কি হতে পারে,
তো এর ভিতরে স্ট্র্যাটেজিক রিজন আছে, পলিটিক্যাল রিজন আছে এবং কনস্পিরেসি রিজন আছে। জি। আপনি যদি আমি বলি যে মিলিটারি হচ্ছে স্ট্রংগেস্ট এলিমেন্ট অফ ন্যাশনাল পাওয়ার। একদম। তো একটা দেশকে নিয়ন্ত্রণ করতে হলে বা কোনো পলিটিক্যাল পার্টিকে যদি আপনি অবৈধভাবে ক্ষমতায় রাখতে চান, তাহলে আপনাকে প্রথমে পলিটিক্যাল স্ট্রেংথ নষ্ট করতে হবে, মিলিটারি স্ট্রেংথ নষ্ট করতে হবে, ইকোনমিক স্ট্রেংথ নষ্ট করতে হবে। এই ট্রেন্ডটা যে ওয়ারফেয়ারের মাধ্যমে করা হয় সেটাকে বলে ফোর্থ জেনারেশন ওয়ারফেয়ার। তো এখানে কিন্তু এটাই হয়েছে যে পলিটিক্যাল স্ট্রেংথ যেটা সেটাকে নষ্ট করা হয়েছে। ধরেন যে আমাদের দল বিএনপির নেত্রীকে জেলে এবং আমাদের নেতা তারেক রহমানকে বিদেশে পাঠিয়ে, জামাতের লিডারশিপকে ফাঁসি দিয়ে এবং জাতীয় পার্টির এরশাদ সাহেবকে ওই মঞ্জুর হত্যা কেসে ফাঁসিয়ে পুরো নেতৃত্ব, মেইন দলগুলোর নেতৃত্বকে ধ্বংস করে পলিটিক্যাল স্ট্রেংথ বা পলিটিক্যাল পাওয়ারকে নষ্ট করা হয়েছে, ফ্যাসিস্টের বিরুদ্ধে প্রতিবাদ করতেন যাতে না পারে। এরপরে হচ্ছে মিলিটারিকে ধরেন যে 25শে ফেব্রুয়ারির এই ঘটনায় তাদেরকে আপনি একটা মেসেজ দিয়ে দেওয়া, শক এন্ড অ যেটাকে বলে যে লুক দিস উইল বি দ্য কনসিকুয়েন্স, যদি তোমরা কোনো কিছু এই অবৈধভাবে ক্ষমতা থাকার সময় যদি ফ্যাসিস্ট সরকারকে বা শেখ হাসিনা বা আওয়ামী লীগকে কোনো বিরুদ্ধে কোনো প্রতিবাদ করো। তো সেই চক্রান্তের অংশ হিসাবে কিন্তু এই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে পরিকল্পিতভাবে। এখানে যদি আপনি বলেন যে সাধারণ বিডিআর সৈনিকদের মানে মূল হত্যাকারী হিসাবে দায়ী করেন, এটা খুব ভুল হবে। আপনি এখানে একটা জিনিস দেখেন, রিজন যেহেতু বললেন, তো আমি যেটা বললাম যে স্ট্র্যাটেজিক একটা রিজন আছে একটা দেশকে নিয়ন্ত্রণ করার, আর একটা হচ্ছে পলিটিক্যাল রিজন। আমি বললাম যে একটা পলিটিক্যাল পার্টি ফ্যাসিস্ট আওয়ামী সরকার তারা যে অবৈধভাবে 40 বছর ক্ষমতা থেকে ছিল বা থাকার প্ল্যান করেছিল, সেখানে তাদেরকে প্রতিবাদ করতে পারে বা মিলিটারি থেকে কোনো যদি বাধা বা কোনো কিছু রেজিস্ট্যান্স আসে সেটাকে ধ্বংস করার জন্য কিন্তু মিলিটারিকে নিউট্রালাইজ করা হয়েছে। তো এখানে দেখেন যখন বুলেট ফায়ার হয়ে গেছে তখন কিন্তু এটা পলিটিক্যাল ডোমেনে নেই, এটা মিলিটারি ডোমেনে চলে গেছে। তো শেখ হাসিনা কিভাবে এটা বলেন যে রাজনৈতিকভাবে এটা সমাধান করা হবে, কারণ দ্য মোমেন্ট বুলেট ইজ ফায়ার্ড ফার্স্ট আপনাকে সমস্ত আইন বা ল বা সমস্ত নর্মস অনুযায়ী আগে কিলিং বন্ধ করতে হবে, কিন্তু উনি ভিতরে কিলিং ঘটাতে সহায়তা করলেন এবং বললেন যে রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করা হবে, তো সমাধান করা হবে। তো এখানে কিন্তু নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে যে এটার পেছনে একটা রাজনৈতিক কারণ ছিল। আর যদি ছোটখাটো অন্যান্য কারণের কথা বলেন, হ্যাঁ অসন্তোষ তো কিছু ছিলই, থাকতেই পারে, বাট সেটাকে কিন্তু এইভাবে এক্সপ্লয়েট করে পলিটিক্যাল লিডারশিপ দিদেন আওয়ামী লীগের বা শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের, তারা কিন্তু এটাকে এক্সপ্লয়েট করে এইভাবে একটা বৃহত্তর পর্যায়ে নিয়ে গেছে। তার মানে যেটা আসলে মূল ইস্যু সেটাই অন্ধকারে রাখা হয়েছিল। আমি আপনার কাছে যখন ফিরবো তখন আসলে একটু জানার চেষ্টা করব সঠিক তথ্য যা যা ঘটেছে সেগুলো আনুষ্ঠানিকভাবে সবার কাছে পৌঁছে দেয়া, সেই উদ্যোগটা আসলে কিভাবে নেওয়া যেতে পারে, সেই দায়িত্বটা আসলে কে নেবে, কেমন করে নেবে, একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করব। তার আগে অ্যাডভোকেট সাকিব রহমান আপনার কাছে আসতে চাই। প্রথমত সমবেদনা আপনাকে, আপনার এবং আপনার মতন যে পরিবার আছেন তারা সবাই আসলে বিচারের প্রত্যাশা নিয়ে আছেন, এবং যখনই ঘটনা ঘটে আমি নিশ্চিত তখন আপনি ছোট ছিলেন, এখন বড় হয়েছেন, রাজনৈতিকভাবে সচেতন হয়েছেন, নিজের কিছু গবেষণা আছে এবং সব কিছু নিয়ে আপনি খুব ভালো মতোই বুঝতে পারছেন যে ঘটনাটা কি ঘটেছিল। এই সরকারের কাছে প্রত্যাশা আছে, সেটা একটু পরে আসবো, কারণ প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই সেনা পরিবারের সন্তান, দায়িত্ব অনেক কিছু তার আছে, সেটা নিয়ে একটু পরে আসবো। আপনি শুধু এটুকু বলবেন যে মাঝখানে যে 18 মাস ইন্টারিম সরকার ছিল তাদের কাছ থেকে প্রত্যাশা অনুযায়ী কোনো রকমের মুভমেন্ট পেয়েছেন আপনারা? এই শুধুমাত্র দিবসটাই আমরা শুনতে পারলাম যে দিবসটা তৈরি করা হয়েছে শহীদ সেনা দিবস, এর বাইরে যেমন আজকে আলোচনায় যখন আপনারা বলছিলেন আমরা সরাসরি সম্প্রচারে ছিলাম, 57 জনের যে শহীদের তালিকা গেজেট আকারে এখনো প্রকাশ হয়নি, একটু বলবেন আসলে? জি, অনেক ধন্যবাদ। এটা সত্য যে এটা দুঃখজনক যে গেজেট আকারে এখনো প্রকাশ পায়নি 57 অফিসারের শহীদি যে মর্যাদায় গেজেটটা হওয়ার কথা ছিল। তবে এটা বলা ভুল হবে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা আমাদের যে সমস্ত প্রত্যাশিত সবকিছু পাইনি, সেটা বলা ভুল হবে। এর মূল কারণটা হচ্ছে যে নিঃসন্দেহে আমরা শহীদ সেনা দিবস পেয়েছি, তবে শহীদ সেনা দিবস ছাড়াও আমরা কিন্তু এই ঘটনাটা কি কারণে ঘটলো,
প্রথমে কি কারণে কারা কাকে উস্কে দিল এবং এর পেছনে ষড়যন্ত্রকারী কারা ছিল, এই জিনিসগুলো বের করবার জন্য একটা তদন্ত কমিশন কিন্তু আসলে গঠিত হয়েছে। এবং শুধুমাত্র তদন্ত কমিশনে যে গঠিত হয়েছে তা না, সেটির 4 বার তারা মেয়াদ এক্সটেনশন করে ফাইনালি নভেম্বরের 30 তারিখে কিন্তু প্রধান উপদেষ্টার কাছে তদন্ত কমিশনের রিপোর্টটি সেই কমিশন হস্তান্তর করেছে। হ্যাঁ, এটা দুঃখজনক যে এই কমিশনের রিপোর্টটি পাবলিক হয়নি এবং পাবলিক না হওয়ার ফলে ভেতরে যারা কিনা আসলে তদন্ত কমিশন যাদেরকে দোষী আকারে ইমপ্লিকেট করেছে, সেটা বোথ সিভিলিয়ান এবং মিলিটারি অফিসার্স, তাদের নামটা বের হয়ে না আসলে অফিসিয়ালি আপনি প্রসিকিউট করতে পারবেন না। তবে এটাও সত্য যে মানে এমন একটা সময় আসলে তদন্ত রিপোর্টটা দিয়েছে যে ইন্টারিম গভর্নমেন্ট ততদিনে আসলে চলে যাবে এরকম একটা অবস্থার মধ্যে আছে। তো যার কারণে দেখা যাচ্ছে যে 1-2 মাসের জন্য শহীদ পরিবারবর্গ আমরা আর আসলে ওই বিষয় নিয়ে প্রেস কনফারেন্স করিনি, কারণ আমরা বুঝতে পেরেছি যে না, এখন এনাদের চলে যাওয়ার সময়, হয়তো বা তাদেরকে এই মুহূর্তে প্রেসার দিয়ে আসলে কোনো লাভও হবে না। তো যার কারণে পরবর্তী যে সরকার আসবে এবং এখন একটা নির্বাচিত সরকার এসছে, আমি যেরকম আমার বক্তব্যে আজকে তারেক রহমানকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে খুব স্পষ্টভাবে আমি বলেছি যে দেখেন, আপনার কেবলমাত্র 5% বাকি রয়েছে। এই 5% হচ্ছে কি আমাদের এক্সপেকটেশন, কারণ 95% আসলে হয়ে গেছে। 5% আসলে তখনই হবে যখন কিনা এখানে ইমপ্লিকেটেড যে সমস্ত ব্যক্তিবর্গ তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। খুবই স্পষ্ট বক্তব্য। আসলে এই মানে বিষয়টা জরুরি এই অর্থে যে আমরা যেন এই 25 ফেব্রুয়ারিটা দিবস কেন্দ্রিক না হয়ে ওঠে, অর্থাৎ সারা বছর আমরা ভুলে গেলাম, কেবল একটা দিবসের দিনে আমরা সমস্ত আয়োজনগুলো করলাম, কারণ অতীত অভিজ্ঞতা আসলে খুব একটা সুখকর না আমাদের। আমি একটু জনাব জহুরুল্লাহ হাসান, আপনার একটা মতামত নিতে চাই। আপনি শুনছিলেন অ্যাডভোকেট সাকির রহমান খুব চমৎকার করে বলছিলেন যে 5% এখনো বাকি আছে, কিন্তু যে 5% বাকি আছে সেটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা যায়। প্রথমত যারা আসলে নেপথ্যের কারিগর ছিল, তদন্ত কমিশনে যে রিপোর্টটা এসেছে, আমি জানি না এটা আসলে বাধ্যবাধকতা কি না যে সবার উদ্দেশ্যে সেই তদন্ত কমিশনের রিপোর্টটা প্রকাশ করতেই হবে, তারপরও সেটা যেন একটা আশাব্যঞ্জক হয়, সবাই যেন আস্থা রাখতে পারে। কি করণীয় আসলে? ধন্যবাদ। তো যেটা হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার যেটা করেছে, যে এটার পেছনে যে ধরনের ষড়যন্ত্র ছিল এবং যারা জড়িত ছিল রাজনৈতিক এবং ভূকৌশলগত দিক থেকে, যেটা আমি স্ট্র্যাটেজিক রিজন বললাম, অন্যান্য রিজনাল পাওয়ার বা অন্যান্য দেশে যদি কোনো যোগাযোগ থেকে থাকে বা যেটা বলা হয় আর কি পার্শ্ববর্তী দেশের ইন্ধন আছে বা রিজন আছে, সেই জিনিসগুলো কিন্তু তারা উন্মুক্ত করেছে এবং কিছু কিছু প্রাথমিক প্রমাণ সহ তারা ইন্ডিকেশন দিয়েছে। তো এখন যেটা জরুরি, যেটা আমাদের দল বা সরকার যেটা করছেন আর কি, যে এটার আরেকটা তদন্ত করে এই বিষয়গুলো কনফার্ম করার পর শাস্তি এবং যারা পেছনের নেপথ্যের কারিগর এবং যারা পরিকল্পনাকারী, যারা বিডিআরের সাধারণ সৈনিকদেরকে ব্যবহার করেছে, তাদের যুগান্তকারী পানিশমেন্ট বা দৃষ্টান্তমূলক পানিশমেন্ট হওয়ার পরই কিন্তু এই সমস্যাটি মানে সম্পূর্ণভাবে বা সাকসেসফুল ভাবে অ্যাড্রেস করা হয়েছে বলে পুরো জাতি সেটাই মনে করবে। তার আগে কিন্তু এই সাধারণ সৈনিকদেরকে পানিশমেন্ট দিয়ে জাতিকে একটা বুঝিয়ে দেওয়া যে আমরা বিচার করেছি, সেটা কিন্তু হবে না। এবং আমাদের নেতা তারেক রহমান অত্যন্ত দৃঢ়তার সাথে এটা বলেছেন যে উনি এটা বিচার করবেন এবং এ ব্যাপারে যারা যারা পেছনে জড়িত ছিল, যারা চক্রান্তকারী, যারা মূল হোতা, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসবেন। এবং তখনই কিন্তু সেই 5% বা 100% যেটা বললেন আমার সহবক্তা বললেন, তো সেটাই তখন পূর্ণ হবে, তার আগে না। আচ্ছা, আমি এরপরে যখন আপনার কাছে আসবো তখন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের একটা অংশ, যেটা তিনি বলেছেন যে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের সুপারিশ করেছে তদন্ত কমিশন এবং বাস্তবায়ন করবে বিএনপি সরকার, এমন কমিটমেন্ট তিনি করেছেন। কি প্রক্রিয়া সেটা হতে পারে সেই ধারণাটা নিয়ে আলাপটা শেষ করবো। তার আগে অ্যাডভোকেট সাকিব রহমান, যে রায়টা হয়েছে ইতোমধ্যে, সেই রায় নিয়ে আপনাদের কোনো অবজারভেশন আছে কিনা, কোনো পর্যবেক্ষণ আছে কিনা?
না, যে রায়গুলো হয়েছে আমি যদি বিষয়টাকে একটু ভেঙে বলি, সেটি হচ্ছে যে একমাত্র যেই সমস্ত বিচার প্রক্রিয়া হয়েছে সেই সমস্ত বিচার কিন্তু কেবলমাত্র বিডিআর এর যে জওয়ান রয়েছে, অর্থাৎ যারা কিনা ফিল্ডে ছিল, কেবলমাত্র তাদের হয়েছে। তাদের বিচার প্রক্রিয়াটা মূলত 3 ভাগে, মোটা দাগে 3 ভাগে হয়েছে। সবচাইতে বড় সংখ্যক বিডিআর এর জওয়ান, অর্থাৎ 8000 বিডিআর এর জওয়ানকে বিচারের আওতায় আনা হয়েছে হচ্ছে গিয়ে তৎকালীন বিডিআর এর যে আইন ছিল সেটা অনুসারে, এবং সেটার সাজা ম্যাক্সিমাম 7 বছর ছিল। অর্থাৎ সকলেরই যে 7 বছর তা না, ম্যাক্সিমাম 7 বছর ছিল। তো তারা কিন্তু ইতিমধ্যে 7 বছর পরে তারা জেলের বাইরে আছে, এবং তারা জেলের বাইরে 7 বছর পরে আছে, এবং তারা বিভিন্নভাবে দেখা যাচ্ছে যে আন্দোলনরত আছে, যে তারা চাকরি চায় এবং তাদের যে কম্পেনসেশন সেটি চায়। এখন সেটি তারা চাইতেই পারে বাহিনীর কাছে, এটা বাহিনীর বিবেচ্য বিষয় আর কি, যে সেটি কি তাদেরকে দেবে কি দেবে না। দ্বিতীয় যে গ্রুপটা, সেটা হচ্ছে গিয়ে বিস্ফোরক আইনের মামলায় 800 জনকে আটক করা হয়, এবং এই জায়গাটায় দুঃখজনক বিষয় হচ্ছে এই যে 800 জনের শুনানি শুরু হয় নাই। অর্থাৎ একজন ব্যক্তির যদি কিনা 5 বছর আসলে সাজা হয় যে কোনো দোষের কারণে, সে 17 বছর ধরে জেলের মধ্যে আটকে আছে, এর মূল কারণটা হচ্ছে এর শুনানিটাই শুরু হয় নাই। এটা অত্যন্ত আনফেয়ার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি একজন অফিসারের সন্তান হয়েও আমার মনে হয়, একজন আইনজীবী হয়ে আমাকে বলতেই হবে যে এটা আনফেয়ার। তবে এই মুহূর্তে যেহেতু আর হাসিনা কোর্ট নাই, তো যার কারণে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে তাদের জামিন হচ্ছে, এবং বিচার বিভাগ যাদেরকে প্রপার মনে করছে তাদেরকে জামিন দিচ্ছে। এবং থার্ড ক্যাটাগরি হচ্ছে আপনার হত্যা মামলা। হত্যা মামলায় 185 জন যাবজ্জীবন কারাদণ্ড এবং 139 জন ডেথ পেনাল্টি, এবং হত্যা মামলাটি এই মুহূর্তে অ্যাপেলেট ডিভিশনে আছে, এবং আমরা আশাবাদী যে হত্যা মামলার বেলায় এই হত্যা মামলাগুলো অতি দ্রুত কার্যকর হবে। একটা বিষয় বলে রাখা ভালো, যে আমরা শহীদ পরিবার বর্গের থেকে এটা কিন্তু ক্লিয়ার করেছি যে আমরা জানি যে কোর্ট যখন একটা মামলা কগনাইজেন্সে নিয়ে নেয়, তারপরে আর এর রিইনভেস্টিগেশনের কোনো সুযোগ নাই। তবে যেহেতু বিভিন্ন মহল থেকে এই ধরনের একটা ধারণা দেয়া হয় যে অ্যাজ ইফ বিডিআর এর জওয়ানরা কিছুই করে নাই, অথবা তারা একেবারেই নির্দোষ, একেবারে বাইরের লোকজন এসেই এই ধরনের কাজ করে গিয়েছে এবং হত্যাগুলো করেছে, তো যার কারণে আমরা বলেছি যে না, সেই বিষয়টি আমরা বিশ্বাস করি না। হ্যাঁ, বিভিন্ন বাইরের লোকজন যারা ছিল তাদের তরফ থেকে এক ধরনের অ্যাবেটমেন্ট হতে পারে, কনস্পিরেসি হতে পারে, কিন্তু ঘটনা বিডিআর জওয়ান ঘটিয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তবে কোর্ট কগনাইজেন্সে নিয়ে নিলেও যদি সম্ভবকর হয় কোনোভাবে আইনগতভাবে, তবে সেটা রিইনভেস্টিগেশন হোক, সেটারও কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি আসলে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এই অর্থে যে আসলে আপনি শহীদ পরিবারের সন্তান, কিন্তু তারপরেও যারা আসলে অপরাধীর খাতায় ছিল তারা যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে আপনি যথেষ্ট সচেতন রয়েছেন। অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ জগলুল হাসানকে একটা প্রশ্ন করেছিলাম আমি, খুব সংক্ষেপে যদি জনাব জগলুল হাসান সবশেষ মন্তব্যটা আপনার কাছ থেকে নিয়ে নিতে চাই। তদন্ত কমিশন যে সুপারিশ করেছে দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবে, বিএনপি সেটাকে এগিয়ে নেবে, এই কমিটমেন্ট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কিভাবে সেটা হতে পারে? কোনো চাপ, কোনো চ্যালেঞ্জ আবার আসতে পারে কিনা মাঝখানে? খুব সংক্ষেপে। জি, দল হিসেবে তো ফ্যাসিস্ট আওয়ামী লীগ এটার সাথে জড়িত এবং তাদের নেতৃত্ব জড়িত। তো আপনি যদি বলেন যে দলকে দায়ী করা, একটা দল যদি তার দেশের নিজস্ব একটা বাহিনীর বিরুদ্ধে এবং নিজস্ব জনগণের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত হয়ে থাকে, তাহলে কিন্তু তার দল হিসাবে যে ধরনের শাস্তি হওয়া উচিত সেটাও হওয়া উচিত, এবং ইন্ডিভিজুয়াল যে সমস্ত নেতৃত্ব শেখ হাসিনা থেকে শুরু করে যারা যারা বিভিন্ন জনের নাম শোনা যায়, এবং এখানে মিলিটারি লিডারশিপের যারা যারা জড়িত, যাদের নাম এসেছে বিভিন্ন ভাবে, তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যেটা আমি মনে করি। কারণ তারা যদি রাজনৈতিক দল আওয়ামী লীগের সহায়তা করে থাকে, দে আর অলসো পার্ট অফ দ্যাট পলিটিক্যাল নেক্সাস। এখানে পলিটিকো মিলিটারি নেক্সাস যেটা জড়িত ছিল, তাদের পুরো পার্টিটাকেই আমার মতে ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল ভাবে যেমন শাস্তির আওতায় আসবে, এবং আওয়ামী লীগ যদি দল হিসেবে করে থাকে তাহলে তার বিরুদ্ধে তো বিভিন্ন প্রক্রিয়া আছে, আন্তর্জাতিক আইনও আছে, দেশীয় আইনও আছে। তারা যদি এ ধরনের হত্যাকাণ্ডে তাদেরকে জড়িত হওয়ার যে সুস্পষ্ট প্রমাণ রয়েছে, তার ভিত্তিতে তার শাস্তি নিশ্চয়ই বিচার হওয়া উচিত, সরকার নিশ্চিত করবে। আমার হাতে সময়টা শেষ, নয় তো আরো অনেক বিষয়গুলো ছিল যেগুলো নিয়ে আলাপ করতে পারতাম। কৃতজ্ঞতা আপনাদের দুজনকেই
আমাকে সময়টা দেওয়ার জন্য। ছিলেন আমাদের সঙ্গে যুদ্ধ অতিথি, নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ জগলুল আহসান এবং শহীদ কর্নেল কুদরত এলাহী ছেলে অ্যাডভোকেট সাকিব রহমান আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। এবং এই ছিল আজকের সংবাদযোগের আয়োজনে। আগামীকাল ঠিক রাত 10টায় আবার দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। থাকুন ৭১-এর সাথে।